forward, my brothers and sisters abroad. Please come, support us, bring a democracy. বিগত প্রায় 25-30 বছর থেকে নিজস্ব পারিবারিক একটা চ্যারিটির মাধ্যমে এবং বিভিন্ন সংগঠনের মাধ্যমে আমরা দেশের জনগণের এবং নিজের এলাকার অত্র এলাকার জনগণকে সেবা করিয়া আসতেছি। এখন আল্লাহর হুকুম হইলে বর্তমানে রাজনীতির প্রেক্ষাপটে বৃহত্তর একটা সুযোগ আইছে, যেটা বৃহত্তর আকারে আমরা খেদমতটা করতে পারি। আসলে সর্বপ্রথম সবচেয়ে বড় সমস্যা হয়েছে আমাদের এডুকেশন যে সিস্টেম আছে এটা টোটালি সেট আপ টু ফেইল। আপনি দেখেন পারিপার্শ্বিক যে পার্শ্ববর্তী দেশে ইন্ডিয়াতে এডুকেশন সিস্টেম, ইন্ডিয়াতে লেখাপড়া করে এদের ছেলেমেয়েরা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ কোম্পানিগুলি এখন চালাচ্ছে, যেমন গুগলের সিইও, এগুলি সব ইন্ডিয়া থেকে। যত বড় বড় কোম্পানির সিইও আছে, বড় পদের লোক, সবই ইন্ডিয়া থেকে। আইটি সেক্টরে ইন্ডিয়া কতটুকু আগুয়াইয়া আছে, কিন্তু আমরা এতটুকু পিছনে কেন? তো আমাদের পিছনে থাকার মূল কারণটা হইছে যে সবাই বলে যে দেশের মেরুদণ্ড হইল শিক্ষা। আমরা যাকে শিক্ষার দায়িত্বটা দেই, এরা কি দায়িত্বটা কিরকম বুঝিয়া নেই এটা আল্লাহ পাকে জানে। কারণ অতীতে আপনি দেখুকা শিক্ষার ব্যবস্থাটা কি হয়েছে, দিন দিন যতদিন যাচ্ছে ততদিন খারাপ হয়েছে। এটা কিন্তু পরিবর্তন করতে হবে। সবচেয়ে বড় সমস্যা যেটা, এটা শিক্ষা। আমরা শিক্ষার পুরা ব্যবস্থাটা পরিবর্তন করতে হবে। দ্বিতীয় কথা হইল আমাদের যে প্রশিক্ষণ, আমাদের কোনো প্রশিক্ষণ কেন্দ্র নাই। আমার যারা ছাত্ররা স্কুল কলেজ পড়ে এরা চাকরি পাইতে কষ্ট হয়, এরা বিদেশে গিয়া সবচেয়ে নিম্ন স্তরের চাকরিগুলি করতে হয়। কেন? এরা দেশে মাস্টার্স ডিগ্রি পাস করে বিদেশে গিয়া এর নিম্ন স্তরের চাকরি কেন করে? কারণ এর কোনো প্রশিক্ষণ নাই। বিশেষ করে আমাদের সিলেটের যে সমস্যাটা, এটা হইল সবাই যায় সেখানে গিয়া স্থায়ী বাসিন্দা হইতে। আমার পরামর্শ হলো বাইরা, যে ছাত্র যে বাইরে আছেন, আপনারা যদি বাইরে যান, প্রশিক্ষণ নিয়ে যান, যাতে ভালো একটা চাকরি পান, একটা মান নির্ভর সমাজজনক একটা চাকরি থাকে। অথবা পড়ার জন্য, শুধু পড়ার জন্য যান, সেখানে ডিগ্রিটা অর্জন করে আবার দেশে আসেন। দেশে আসিয়া এই পড়াটা দেশে কাজে লাগান, দেখেন দেশটা কিভাবে পরিবর্তন করতে পারে। এই যে ক্রাইসিসের সময় আসলে আমাদের রাজনৈতিক দল নতুন, যদিও নতুন হয়, আপনি যদি একটু পিছনে যান, 2018 কোটা আন্দোলন কে আরম্ভ করছে? এই ডাকসুর বিপি নূরে আরম্ভ করছে। এই হইল আমাদের ইতিহাসের মধ্যে সর্বপ্রথম একজন দলের ভিতরে তাকিয়া এর প্রতিবাদ করছে। এইরকম কোনো ব্যক্তি এখনো দলের ভিতরে তাকিয়া প্রতিবাদ করে নাই। হ্যাঁ, আমরা নতুন দল দেখলে, কিন্তু আমাদের আদর্শ, আমাদের সংবিধান দেখেন, আমাদের সংবিধানে কি কি আছে। টোটাল গণতন্ত্র। সর্বপ্রথম একটা সংবিধান, আমাদের প্রথম সংবিধান, যেটা হইল যে কোনো জন নেতা অথবা নেত্রী 10 বছরের অধিক লিডার থাকতে পারবে না। দ্বিতীয় হইল এখানে কোনো রাজতন্ত্র হবে না, কোনো পরিবারতন্ত্র এখানে চলবে না। আমাদের অনেক কিছু শিকার আছে, কিন্তু বর্তমানে রাজনীতির দলের মধ্যে কিন্তু আমাদের মধ্যে সবচেয়ে বেশি গণতন্ত্র। আমাদের আদর্শগুলি হইল ন্যায় বিচার, কোনো বৈষম্যতা থাকবে না। এটা একমাত্র গণ অধিকার পরিষদেই জনগণকে পৌঁছাইতে পারবে। আচ্ছা, যোগাযোগ ব্যবস্থা তো এটা একটা সংকেত আছে, এটা কিন্তু সংশোধন করতে অনেক সময় লাগবে। আমি আপনাকে সামান্য একটা উদাহরণ দিই। যখন আমাদের রাস্তাঘাট ছিল না, তখন আহত কজন হয়েছে, নিহত কজন হয়েছে রাস্তা। আমরা তো শুধু রাস্তা পেয়েছি, কিন্তু রাস্তাতে জনগণেরও নিরাপত্তা নাই, গাড়িরও নিরাপত্তা নাই। যে কোনো রাস্তা হইতে হইলে আপনার জনগণেরও নিরাপত্তা থাকতে হবে, গাড়িরও নিরাপত্তা থাকতে হবে। দ্বিতীয় হইল, বর্তমানে আমাদের বিয়ানীবাজার এলাকা যদি দেখেন, আসলে সবচেয়ে বড় সমস্যা এটা পরিষ্কার পরিচ্ছন্নতার একটা বিরাট একটা সমস্যা আছে। যে কোনো এলাকাতে যাই, আমাদের মেইন বাজারে যাই, ইয়া বাজারের অবস্থা দেখেন, পরিষ্কার পরিচ্ছন্নতা নাই। এটা প্রথম এই জিনিসটা টেকল দিতে হবে। আমরা দীর্ঘদিন বিদেশ একটা গণতন্ত্র রাজনীতি দেখে আসতেছি। আমাদের
বিদেশে যে রাজনীতি এলো জনগণের সাথে মিলেমিশে রাজনীতি করা। এখানে কোনো প্রটোকল থাকে না যে আপনি আপনার যে এমপি নির্বাচিত করবে এর সাথে দেখা করতে পারবে না, বা এত কনসেপ্ট এতটা জিও থাকবে, রেড টিপ থাকবে, ওর সাথে দেখা করার এইরকম কোনো কিছু নাই। আমরা সবের সাথে মিলেমিশে কাজ করতে চাই। আমাদের একটা কনসেপ্ট প্রথম হবে যে প্রত্যেকটা উপজেলাতে প্রতি মাসে একটা দিন ওপেন সার্জারি থাকবে। ওপেন সার্জারি সকাল থেকে বিকাল পর্যন্ত যে কোনো জন আসিয়া সরাসরি দেখা করতে পারবে, ওদের কোনো পরামর্শ দিতে পারবে, ওদের কোনো ব্যক্তিগত অসুবিধা থাকলে এটা আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারবে। আমাদের যে দুর্নীতি যে ব্যবস্থা, এটা কিন্তু হঠাৎ করে আপনি সরাইতে পারবেন না। এটা আপনার যে 1 বছর 5 বছর সরানোর ব্যবস্থা নাই, এটা টোটালি আপনি সরাইতে হইলে শিক্ষা ব্যবস্থা থেকে আরম্ভ করি, এটা শিক্ষা ব্যবস্থার মাধ্যমে সরাইতে হবে। এটা টোটালি আপনি এটা জোর করলে অনুমান 30 থেকে 50 বছর লাগবে, কিন্তু এক জায়গাতে আরম্ভ করতে হবে। ফর এক্সাম্পল আপনাকে দেই, আপনি একটা পেশা যদি দরখাস্ত করেন, তখন এই চাকরিটা আনতে আপনার একটা টাকা দেওয়া লাগে। এই টাকাটা যখন দিলেন, আপনি চাকরিতে ঢুকার পরেই আপনার মাথা এটাই থাকবে যে আমার এই টাকাটা, কারণ অনেকে খরচ করে টাকা নিয়ে দেয়, অনেকে জায়গা জমি বিক্রি করে টাকা নিয়ে দেয়, এইটাতে কিভাবে উদ্ধার করা, এইটাতে টোটালি স্টপ করতে হবে। আর এইটাতে স্টপ করতে হইলে আপনার শিক্ষা ব্যবস্থা থেকে এটা আরম্ভ করতে হবে। দ্বিতীয় কথা হইল প্রশাসন আপনার টোটালি ইন্ডিপেন্ডেন্ট, স্বাধীন থাকতে হবে। প্রশাসন যখন স্বাধীন থাকবে টোটালি, তখন দেখবে অটোমেটিকলি 30 to 40% এটার সাথে সাথে কমে যাইবে। কারণ প্রশাসন যখন ইন্ডিপেন্ডেন্ট, তখন দেখবে না আপনার স্টেটাস কি, আপনি ধনী গরিব, যখন এইগুলি দেখবে না, যখন বিচার ব্যবস্থা সবার জন্য সমান, এতে আপনি মন্ত্রী হন অথবা আপনি যে কোনো চাকরিজীবী হন, বিচার ব্যবস্থা, বিচারের মাপকাঠিটা সবার জন্য সমান থাকতেই হবে। প্রথম আমার কথা আমি নিজে বলি, আমি আলহামদুলিল্লাহ আমি 100% প্রস্তুত নির্বাচন করার জন্য। আমার দল, আমাদের দলে আমাদের যে নেতৃবৃন্দ, এরা বলছে যে আমরা 300 আসনে আমরা এমপি পদপ্রার্থী দিব। ইনশাল্লাহ আমরা এটা পুরো করব। আর বাকি জনগণে ওরা বিবেক করবে যে কারে দিলে কার জন্য দেশটা উপকার হবে। আমি সবাই সাথে মিলেমিশে কাজ করতে চাই, এবং আলহামদুলিল্লাহ আমি যাদের সাথে বসি, যাদের সাথে আলাপ আলোচনা করি, ওদের মধ্যে অনেক আশ্বাস আকাঙ্ক্ষা পেয়েছি। ওরা আমার কনসেপ্টটা খুব ভালো লাগছে। আমরা কিন্তু দেখেন, আমাদের একমাত্র উদ্দেশ্য হইল যে আমরা জনগণের এবং নিজের এলাকার উন্নত কিভাবে করি, কিভাবে জনগণের খেদমত করি, এর বাইরে আমাদের কোনো ইচ্ছা নাই। আমার মেসেজ এইটা দেখো ভাই, কে কোন দলের এটা আপনি দেখেন না। অনেক তো দল করছেন, অনেক দল আসছে, অনেক লোক আসছে, অনেক গেছে। আমিও আপনাদের সামনে আসছি, আরো অনেকজন আসবে আপনাদের সামনে আপনার ভোটার জন্য। আমার একটা বিনীত অনুরোধ থাকবো আপনাদের গেছে, আপনারা কাইন্ডলি এবার কিন্তু একজন যোগ্য ব্যক্তি, আপনি তথ্য করে দেখে একজন যোগ্য ব্যক্তি, একজন নিঃস্বার্থ ব্যক্তিকে একবার দিয়া দেখেন যে কি উপকার আসতে পারে, প্লিজ।